নমস্কার সবাইকে। মোহাম্মদ ইউনূস নিজের পায়ে কুড়ুল মারা শুরু করে দিয়েছেন। বলছিলেন না আপনারা যে মোদি কিছু বলছে না কেন, মোদি কেন কিছু করছে না বাংলাদেশি হিন্দুদের জন্য? ওয়েল, এখন আরো ভালো মতন করেই বুঝতে পারবেন যে মোদি কেন কিছু বলছে না আর তলায় তলায় কি চলছে। অ্যাকচুয়ালি গতকালকেই বাংলাদেশের ঢাকাতে একটা বিশাল বড় হয়েছে মগবাজার এরিয়াতে, তাও আবার একটা চার্চের সামনে। যেমনটা আপনি ভালো মতন করেই জানেন, 25শে ডিসেম্বর হলো ক্রিসমাস। সো ঠিক তার আগের দিনই একটা চার্চের সামনে গিয়েই করা। বুঝতে পারছেন আশা করি বাংলাদেশে অ্যাকচুয়ালি জিনিসটা কোন দিকে এগোচ্ছে। আসলে বাংলাদেশের ঢাকাতে মগবাজার এরিয়াতে একটা ফ্লাইওভার আছে, যার পাশেই রয়েছে একটা মুক্তিযোদ্ধা সংঘ। 1971-এ যারা বাংলাদেশে মুক্তিবাহিনী হিসাবে লড়েছিল তারাই আর তার ফলোয়াররা মিলে যেখানে বসে বাংলাদেশের এখন কারেন্ট সিচুয়েশনগুলো নিয়ে বিভিন্ন রকমের আলোচনা করে, সেই মুক্তিযোদ্ধা সংঘ। কিন্তু তার পাশেই রয়েছে আবার একটা চার্চ। পাশের ফ্লাইওভারটা থেকে একটা এসে পড়ে ঠিক এই এরিয়াতেই, একটা কম বয়সী ছেলের মাথার ওপরে। সাথে সাথে সে প্রাণ হারায়, সাথে আশেপাশের বেশ অনেকজনও আবার আহত হয়। মানে বুঝতেই পারছেন, একটা বিশেষ দিন দেখে, মানে যে দিনটা খ্রিস্টানদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেই দিনই টার্গেট করা হয়েছে একটা পার্টিকুলার চার্চকে। মানে বোঝাই যাচ্ছে মোহাম্মদ ইউনূস কোনোভাবেই চায় না যে বাংলাদেশের ইলেকশনটা অ্যাকচুয়ালি হোক, বা বলতে পারেন মোহাম্মদ ইউনূসের সাপোর্টাররা যে রয়েছে বা জামাতে ইসলামী চায় না যে বাংলাদেশের ইলেকশনটা হোক। রিসেন্টলি তো আবার ওসমান হাদির সাথে যে ঘটনাটা ঘটেছিল, সেই ওসমান হাদিরই ভাই নিজেই স্বীকার করেছে যে মোহাম্মদ ইউনূসের গভর্নমেন্টই অ্যাকচুয়ালি দায়ী রয়েছে ওসমান হাদির মৃত্যুটার পেছনে। মানে ইনডাইরেক্টলি বলছে যে মোহাম্মদ ইউনূসই ঘটিয়েছে ওসমান হাদির মৃত্যুর ব্যাপারটা। বাংলাদেশের আরও একটা পার্টি বিএনপিও সেই সেম অ্যালিগেশন উঠিয়েছে মোহাম্মদ ইউনূসের ওপরে। তার উপর আবার খবর আছে যে ঢাকাতে যে ব্লাস্টটা হয়েছে, মানে চার্চের সামনে যে ব্লাস্টটা হয়েছে, তার পাশেই নাকি জামাতে ইসলামীর একটা আবার হেডকোয়ার্টার রয়েছে। মানে বুঝতে পারছেন, যা কিছু ঘটেছে তা সেখানকার লোকাল মানুষরাই ঘটিয়েছে, পসিবলি ইউনূসই করিয়েছে জামাতে ইসলামের মাধ্যমে। বুঝতেই পারছেন আশা করি ইউনূস এখন কতটা অ্যাকচুয়ালি নার্ভাস। ক্লিয়ার ইন্ডিকেশন পেয়ে গেছে যে গদিটা আর বেশি দিন হাতের মুঠোয় নেই। সো জায়গায় জায়গায় এই ঘটনাগুলোকে এখন বাংলাদেশে ঘটানো হচ্ছে। ইউকে বলুন বা অন্যান্য কোনো দেশ, সেখানকার কিছু মিনিস্টাররা অলরেডি বলা শুরু করে দিয়েছে যে বাংলাদেশে ইলেকশনটা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে হয়, বাংলাদেশ যেন খুব তাড়াতাড়ি স্টেবল হয়। সেই দেশগুলোর সরকারগুলোর অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি সেটাতে পরে আসছি, বাট যাই হোক, কিছু এমপি আছে যারা এরকমটা এখন বলা শুরু করেছে। বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে যাতে ইলেকশনটা হয় সেটার জন্য বলা শুরু করে দিয়েছে। বাট তবুও দেখুন, ইউনূসের প্রেস সেক্রেটারি সবার সামনে এসেই আবার অ্যানাউন্স করছে যে আওয়ামী লীগ আসছে ইলেকশনে ব্যান অবশ্যই থাকবে। মানে আওয়ামী লীগ আসছে ইলেকশনে কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না। ভাবুন, সব থেকে বড় পলিটিক্যাল পার্টি বাংলাদেশে এখন, যার ফলোয়ার্সরাই অ্যাকচুয়ালি সব থেকে বেশি, সেই পার্টিটাকেই ইলেকশনটা কোনোভাবে লড়তে না দেওয়া। মানে বুঝতেই পারছেন, ইলেকশন যদি হয়ও তাহলে সেই ইলেকশনটা কোনোভাবেই ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না। তার উপর দেখুন, ওয়ার্ল্ডে এখন বেশ অনেকেই সমালোচনা করা শুরু করে দিয়েছে দীপু চন্দ্র দাসের সাথে হওয়া ঘটনাটার ব্যাপারে। অনেকেই এগিয়ে এসে এবার ক্রিটিসাইজ করা শুরু করে দিয়েছে মোহাম্মদ ইউনূসকে। মানে মোহাম্মদ ইউনূস আস্তে আস্তে এবার সাপোর্টটা হারাচ্ছে। প্রতিদিনই নিউজ আসছে বাংলাদেশ থেকে মাইনরিটির ওপর অত্যাচারে, সে হিন্দু হোক বা খ্রিস্টান বা বৌদ্ধ বা শিখ বা অন্য কোনো ট্রাইবাল মানুষরা, সবার ওপরই বাংলাদেশে এখন অত্যাচার হচ্ছে। এমনকি আওয়ামী লীগ আর বিএনপি সাপোর্টারদের ওপরেও বাংলাদেশ লিটারালি জ্বলছে। এরকম একটা সময় সেই একই কথাই সবার সামনে আসছে, মোদি কেন কিছু বলছে না, মোদি কেন কিছু করছে না, তাই তো? অ্যাকচুয়ালি ঠিক এই ব্যাপারটা নিয়েই ব্রিগেডিয়ার ব্রিজেশ পান্ডে খুব সুন্দর একটা জিনিসকে সবার সামনে তুলে ধরেছেন। জানবেন হয়তো চাণক্যর ব্যাপারটা, কৌটিল্য যাকে বলা হতো, কৌটিল্যের অর্থশাস্ত্র, যার মধ্যে মন্ডল ট্র্যাপের কথা মেনশন আছে জিও পলিটিক্সের ব্যাপারটা নিয়েই। ধরেন একটা পার্টিকুলার দেশ বা স্টেট যেটা কন্টিনিউয়াসলি রাইজ করছে, একটা বা বেশ কতগুলো এক্সটার্নাল পাওয়ার সেই দেশটার গ্রোথটাকে কন্ট্রোল করতে চায় বা স্লো ডাউন করতে চায়। বর্তমান সিচুয়েশনগুলো থেকে ভালো মতন করে বুঝতে পারছেন সেগুলো কোন দেশগুলো অ্যাকচুয়ালি হতে পারে। পাশে আবার একটা হস্টাইল নেবার, ভালো মতনই জানেন, ভারতের কাছে রয়েছে পাকিস্তান। একটা আবার বাফার স্টেট, যেটা ম্যানিপুলেট হচ্ছে বাইরের এক্সটার্নাল পাওয়ারগুলোর মাধ্যমে, এক্ষেত্রে যেটা হলো বাংলাদেশ। এই সিচুয়েশনটাকেই বলা হয়েছে মন্ডল থিওরি বা মন্ডল ট্র্যাপ।
এরকম একটা সময় আচার্য চাণক্যর মতে প্রথম কন্ডিশনটাই হলো সাথে সাথে রিয়াক্ট না করা। মানে এখনকার হিসাবে বাংলাদেশে এখন যা যা কিছু ঘটছে তার জন্য সাথে সাথে এখন রিয়াক্ট করাটা হলো পুরোপুরি অনুচিত। উচিত হবে না কোনো কিছু করার আগে প্রপার অ্যানাউন্স করা, চুপচাপ প্রিপারেশন নিতে থাকতে হবে। নৈতিকতা মানে কোনটা ঠিক বা কোনটা ভুল সেটা নিজের তরফ থেকে না ভেবে চুপচাপ এখন সিচুয়েশনটাকে ক্যালকুলেট করাটাই হলো উচিত। তাড়াহুড়ো করা উচিত না, ধীরে সুস্থে ভেবে চিনতে। এক্সটার্নাল পাওয়ারগুলো ইন্টারেস্ট হারালে, হস্টাইল নেভারটা ক্ষয় হতে শুরু করলে উচিত হবে স্টেপটা নেওয়া। ততক্ষণ অবধি কন্টিনিউয়াসলি সাইলেন্ট ভাবে ভারতের নিজেকে মজবুত বানিয়ে যাওয়া উচিত। আর মোদিজি সেটাই করছেন। কারণ দেখুন, পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশকে ভারতের এগেনস্টে একটা লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। চীন চেষ্টা করছে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসটাতে প্রেজেন্স বানাতে, ভারতের শিলিগুড়ি করিডোরের একেবারে সামনে। ইউএস এর ইনভলভমেন্টটা সবাই এখন পুরোপুরি বেশ ভালো মতন করেই জানেন। তুর্কি আবার ড্রোন পাঠানো শুরু করেছে, সাথে ইউকের আবার MI6 অ্যাসেট। মানে বুঝতেই পারছেন, পুরো ওয়েস্ট, তুর্কি, চীন, পাকিস্তান সবকটা দেশ মিলে বাংলাদেশে ভারতের এগেনস্টে বিশাল বড় একটা গেম প্লে করছে। এমন অবস্থায় কোনোভাবেই উচিত হবে না দুম করে একটা বিশাল বড় স্টেপ নিয়ে নেওয়া। আর মোদিজি সেটাই মাথায় রাখছেন। মোহাম্মদ ইউনূস ভুল অবশ্যই করবে, আর ভারত সেটার জন্যই ওয়েট করছে।